তো আগের দিন মাইটোসিস অবধি পড়ানো হয়েছিল, মিওসিসটা আর পড়ানোর সময় হয়নি। তো আমি বলেছিলাম যে মিওসিসটার ভিডিও করে দেবো, বাট একটু লেট হয়ে গেল। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি একটুখানি ডিটেলসেই বলছি, যেহেতু বেশ কয়েকটা দিন হয়ে গেছে মাঝখানে, তো আমি একবার পুরোটাই রিভাইজ করে দিচ্ছি। যে ধরো একটা সেল আছে, এই সেলের ভিতরে এটা নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে। তো এই যে এখানে টোটাল 46 ক্রোমোজোম নেওয়া হয়েছে, মানে এটা একটা হিউম্যান সেল যার ভিতরে 46 ক্রোমোজোম আছে। এবং এই ক্রোমোজোমগুলো দেখো জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় থাকলে সেটাকে 2n কন্ডিশন বলে। আর যেহেতু 46 ক্রোমোজোম আছে, সেই জন্য এটা 2n = 46। আবার এই যে সেলটা দেখো, এই সেলটাতেও 46 ক্রোমোজোম আছে, কিন্তু ক্রোমোজোমগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে। সিঙ্গেলে থাকলে সেটাকে এন কন্ডিশন বলে, এবং যেহেতু এখানেও 46 ক্রোমোজোম আছে, এটা হলো n = 46। তো ক্রোমোজোম যখন এভাবে সিঙ্গেল থাকে তখন সেটাকে হ্যাপ্লয়েড বা এন কন্ডিশন বলে। যখন জোড়ায় থাকে তখন সেটাকে ডিপ্লয়েড বা 2n কন্ডিশন বলে। যখন তিনটে একসাথে থাকে তখন সেটাকে ট্রিপ্লয়েড বা 3n কন্ডিশন বলে। আর চারটে যদি এরকম হয় তাহলে সেটাকে টেট্রাপ্লয়েড বা 4n, এরপরে 5n 6n এরকম হতেই থাকবে। বাট অ্যাকচুয়ালি লিভিং অর্গানিজমসে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড আর ট্রিপ্লয়েড এই তিনটে ফেজই দেখা যায়, আগের দিন আলোচনা করেছিলাম। এবার আমরা আজকে মিওসিসটা পড়বো। তো আমি জাস্ট একবার আগে থেকেই বলছি যে ধরো একটা স্পার্ম আর ওভাম মেট করে একটা জাইগোট তৈরি করেছে। জাইগোটের যে প্রথম যে সেলটা, হিউম্যান জাইগোটের ক্ষেত্রে সেটা 2n = 46 হয়, মানে ক্রোমোজোম সেখানে জোড়ায় জোড়ায় আছে, এরকম কতগুলো সেল মানে ক্রোমোজোম আছে 46। তো সেই জাইগোট ডিভাইড করে নতুন যে সেল তৈরি করে, সেখানে দুটো সেলে প্রত্যেকটা সেলে 2n = 46 ক্রোমোজোম থাকে। সেখান থেকে চারটে থেকে আট, মানে দুটো থেকে চারটে, প্রত্যেকটাতেই 2n = 46 ক্রোমোজোম। সেখান থেকে চারটা থেকে আটটা, প্রত্যেকটা সেলের ভিতরেই 2n = 46 ক্রোমোজোম। এবং এইভাবে 9 মান্থ পরে যখন বেবি তৈরি হয়, তার বডির ভিতরে যত সেল থাকে প্রত্যেকটা সেলের ভিতরে 2n = 46 ক্রোমোজোম থাকে। এবং সেই বেবি যখন অ্যাডাল্ট হয় তখন তার বডির মধ্যে যত সেল থাকে প্রত্যেক সেলে 2n = 46 ক্রোমোজোম থাকে। তো এই যে সেল ডিভিশন, যতবারই ডিভিশন হচ্ছে না কেন, যে ক্রোমোজোম নাম্বার সবসময় 2n = 46 থেকে 2n = 46 থাকছে, দ্যাট মিনস ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকছে। এই সেল ডিভিশনটাকে মাইটোসিস সেল ডিভিশন বলা হয়, যেটা আমরা আগের দিনকে পড়েছিলাম। এবার এই অ্যাডাল্ট ধরো এ যখন অফস্প্রিং প্রোডাকশন করবে, তখন এর টেস্টিসের ভিতরে যে স্পার্মাটোগোনিয়াম সেল থাকে, যেহেতু আমাদের বডির সমস্ত সেলই 2n হয়, তাহলে আমাদের যে স্পার্মাটোগোনিয়াম সেই সেলটাও 2n হবে, এবং 2n = 46, তাই তো? এবার এই স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্ম তৈরি হয়। একইভাবে ফিমেলের ওভারির ভিতরে উগোনিয়াম থাকে, উগোনিয়াম থেকে এগ তৈরি হয়। তো উগোনিয়ামেরও যে সেলটা, সেটাও তোমার 2n = 46। এইবার এই দুটো সেল থেকে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্ম তৈরি হয়, আর উগোনিয়াম থেকে দাঁড়া হুম তো স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্ম তৈরি হয়, আর উগোনিয়াম থেকে এগ তৈরি হয়। তো স্পার্মাটোগোনিয়াম যদি 2n = 46 হয়, তাহলে তোর যে স্পার্মটা সেটা হয় n = 23, আর উগোনিয়াম 2n = 46, ওখান থেকে যে এগটা তৈরি হয় সেটা হলো n = 23। এবং এই n আর n ফিউজ করে 2n হয়ে যায়, আর 23 ফিউজ করে 46 হয়ে যায়। তার মানে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্ম তৈরি করার সময় এমন একটা সেল ডিভিশন হচ্ছে যেখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে। একইভাবে উগোনিয়াম থেকে যখন এগ তৈরি হচ্ছে, এমন একটা সেল ডিভিশন হচ্ছে যেখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে। এখানে 2n = 46, একে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2n থেকে 2 দিয়ে ভাগ করলে n, আর 46 থেকে 2 হলে 23। তাহলে এই যে সেল ডিভিশন যেখানে ক্রোমোজোম নাম্বার রিডিউসড হয়ে যায়, এই যে সেল ডিভিশন, একে বলা হয় মিওসিস সেল ডিভিশন। তো এই মিওসিসটাই আজ আমরা একটু পড়বো। তো মাইটোসিস মিওসিসের একটা কম্পারিজন আমি আগের দিন দেখিয়েছিলাম, যে মাইটোসিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা সেল থাকে, সেই সেল থেকে দুটো সেল তৈরি হয়, এবং যা প্লয়েডই থাকবে, এখানে যেমন 2n আছে, 2n থাকলে নতুন সেলগুলো সব 2n হবে। যদি সাপোজ এখানে n কোনো সেল হয়, তাহলে সেখান থেকে নতুন যে সেলগুলো হবে সেগুলো n হবে, 2n 2n, যেটা এখানে দেখানো আছে। 3n থেকে 3n সেল হবে, 4n থেকে 4, মানে যা ছিল প্লয়েডই সবসময় কনস্ট্যান্ট থাকবে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুটো রাউন্ড ডিভিশন হয়, সেই জন্য প্রথম যে ডিভিশনটা, একটা সেল থেকে সেখানে দুটো সেল তৈরি হয়, এটাকে বলা হয় মিওসিসন। আর তারপরে সেই যে নতুন দুটো সেল হলো, সেই দুটো সেল থেকে আবার দুটো দুটো করে সেল তৈরি হবে, টোটাল আলটিমেটলি চারটে সেল তৈরি হয়। প্রথম ডিভিশনটাকে মিওসিস অন বলে, এবং পরের যে ডিভিশনটা সেটাকে বলা হয় মিওসিস 2। এইবার
এখানে যদি একটা 2n সেল থাকে তাহলে প্রথম যে স্টেজ মানে প্রথম যে মিওসিস অন দেখো যে সেলগুলো তৈরি হয়েছে সেগুলো n হয়ে গেছে, মানে 2n থেকে সেটা n এ কনভার্ট হয়ে গেছে। এই জন্য মিওসিস অনকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। ওকে, আর মিওসিস 2 কে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। কেন বলা হয়? কারণ দেখো n যে সেলটা আছে সেখান থেকে নতুন যে সেলগুলো সেইগুলো সবই হলো n। ওকে, তো এটা কেন ইকুয়েশনাল কেন রিডাকশনাল সেটা একদম প্রমাণ সহ খুব ডিটেলসে আজকে বুঝবো। হ্যাঁ, কিন্তু এই কনসেপ্টটা তোমার কিন্তু যে সমস্ত চ্যাপ্টার রিপ্রোডাকশন আছে সমস্ত জায়গায় কিন্তু এই কনসেপ্টটা তোমার লাগবে, যে মিওসিস অনকে কেন রিডাকশনাল ডিভিশন বলে, মিওসিস 2 কে কেন ইকুয়েশনাল ডিভিশন বলে। এবং তুমি যদি একটা 2n সেল নাও তাহলে সেই সেল থেকে দেখো তোমার হ্যাপ্লয়েড সেল মানে 2n থেকে n সেল তৈরি হচ্ছে, বা তুমি যদি একটা 4n নাও তাহলে 2 দিয়ে ভাগ করো তাহলে সেখান থেকে 2n সেল তৈরি হবে, 6n নিলে 3n হবে। কিন্তু মানে আমি লজিক্যালি মানে বলছি, মানে প্র্যাকটিক্যালি 2nটাই অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। কিন্তু যদি তোমার কাছে এমন একটা সেল থাকে যেটা n হ্যাপ্লয়েড সেল, বা এমন একটা সেল থাকে যেটা তোমার ট্রিপ্লয়েড 3n বা 5n, বেজোড় সংখ্যার সেলগুলোতে কখনো মিওসিস করা যায় না। সেখান থেকে n/2, 3n/2, 5n/2 এরকম রেজাল্ট, এগুলোর থেকে এগুলো কখনো মিওসিস করা যায় না। কেন যায় না সেটা আমরা আরো ডিটেলসে বুঝবো। এবার সেল ডিভিশনের আগের দিন আমরা পড়েছিলাম যে বেসিক যে দুটো মানে ইভেন্ট, সেটা হলো একটা সেল যখন প্রথমে ডিভাইড করে, প্রথমে সে তার যা সাইটোপ্লাজমিক যে কন্টেন্ট আছে, ধরো এই যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়ার ইয়ার আঁকা আছে, বা আরো যে মানে দ্যাট মিনস যত সেল অর্গানেলে আছে সবকিছু প্রথমে জেরক্স করে নেয়, তাই তো সবকিছুকে জেরক্স করে নিল। জেরক্স করার পরে তারপরে সেটাকে মাঝখান থেকে ডিভাইড করা হলো, করে দেখো এই একটা সেল তৈরি হয়েছে, এই একটা সেল তৈরি হয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে কিছুটা সাইটোপ্লাজমিক গ্রোথ হয়, মানে সেলটার সাইটোপ্লাজমও কিছুটা গ্রোথ হবে, তারপরে সেলটা মাঝখান থেকে ডিভাইড হয়ে দুটো সেলে ভাগ হয়ে যাবে। তো এই যে জেরক্স করার যে ব্যাপারটা, এটাকে বলা হয় ইন্টারফেস। এই যে কপি বা জেরক্স, এটাকে আমরা সেল ডিভিশনের ভাষায় বলি ইন্টারফেস। আর এই যে ভাগাভাগি যেটা করা হচ্ছে, এই যে ধরো এই জিনিসগুলোকে একটা সেলের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বা এই কম্পোনেন্টগুলোকে আরেকটা সেলের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি এমফেস। তো এটাই আমরা ডিটেলসে মানে পড়তে হবে যে ইন্টারফেসের ভিতরে আবার 3টে সাবফেস থাকে। দেখো এটা একটা সেল সাইকেল, হ্যাঁ। তো ইন্টারফেসের ভিতরে 3টে সাবফেস থাকে, প্রথমে থাকে G1, তারপরে থাকে S, তারপরে থাকে G2। আর এম ফেজ মানে এই যে বাকি যে ডিভাইডিং যে ফেজটা, এটাকে আমরা এম ফেজ বলি। এবার অ্যাকচুয়ালি মজার বিষয় হলো যে আমরা যখন সেল ডিভিশন পড়ি তখন আমরা সবকিছু, আমি প্রথমেই বললাম দেখো এই যে নিউক্লিয়াস, বিভিন্ন সেল অর্গানেলে এগুলো কি করে কপি হচ্ছে, তার মানে জেরক্স হচ্ছে, তারপরে কি করে ডিভাইড হচ্ছে, এটা আমাদের পড়তে হবে। বাট তোমরা বইতে যদি একটুখানি মন দিয়ে দেখো, একমাত্র নিউক্লিয়াস কি করে কপি হচ্ছে এবং নিউক্লিয়াসের কি করে ডিভিশন হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পড়তে হয়। বাকি টপিকগুলো কিন্তু আমাদের মানে বাকি অর্গানেলগুলোর অ্যাকচুয়ালি কি করে কপি হচ্ছে, কি করে ডিভাইড হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে হয় না। তো এই যে ইন্টারফেসে আমরা মেনলি পড়ি যে নিউক্লিয়াসের কি করে কপি হয়, এবং এম ফেজে আমরা দেখি নিউক্লিয়াসটা কি করে ডিভাইড হয়। তো এর আবার এম ফেজের ভিতরে দুটো সাবফেজ আছে, একটা হলো তোর ক্যারিওকাইনেসিসকে বলা হয় নিউক্লিয়ার ডিভিশন, মানে নিউক্লিয়াসটা কি করে ডিভাইড হয়, যেটা এখানে কপি হয়েছে ইন্টারফেজে, যে নিউক্লিয়াসটার কপি হয়েছে সেটা কি করে এম ফেজে ডিভাইড হয়। তার 4টে সাবফেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার নিউক্লিয়াস ডিভাইড হওয়ার পরে আলটিমেটলি দুটো সেলের সাইটোপ্লাজমকেও কিন্তু ডিভাইড হয়ে যেতে হবে, তো সেই প্রসিডিওরটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো ইন্টারফেজের ইভেন্টগুলো আমরা যদি একটুখানি একবার আলোচনা করি, একটুখানি পরে আছে আমি তখনই বলবো। তো আমি আগেই বলেছি যে মিওসিস দুটো ফেজে হয়, একটা হলো মিওসিস অন আর একটা হলো মিওসিস 2। তো সেই কারণে এখানে দেখ আলাদা করে যে এটা মিওসিস অন আর এটা হলো মিওসিস 2। এইবার মিওসিস অনের ভিতরে একবার ইন্টারফেজ অন আর একবার এম ফেজ অন হবে, আবার মিওসিস 2 এর ভিতরে আরেকবার ইন্টারফেজ হবে আর এম ফেজ হবে। তো মিওসিস অনের ইন্টারফেজকে ইন্টারফেজ অন আর এম ফেজ অন বলা হয়, আর মিওসিস 2 এর ইন্টারফেজকে ইন্টারফেজ 2 আর এম ফেজকে এম ফেজ 2 বলা হয়। এবার এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করে দেখি, তাহলে ইন্টারফেজের মধ্যে তো 3টে সাবফেজ থাকে, তাহলে মিওসিস অনের ভিতরে থাকবে G1, এই এক মানে হচ্ছে মিওসিস অনের ভিতরে আছে বলে একগুলো লেখা, তারপরে SG2 ইন্টারফেজের ভিতরে, আবার এমফেজের ভিতরে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আবার মিওসিস 2 এর ভিতরেও অ্যাকচুয়ালি G1, SG2 মানে 3টে ফেজ, আর এমফেজের ভিতরে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর ভিতরে কিছুটা এক্সেপশন আছে, সেটা আমি একটুখানি পরে বলবো। তো ধর এই একটা সেল, এটা মনে কর মিওসিস অন, ঠিক আছে। তো একটা সেল,
তার সেলের ভিতরে তার নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া আর এঁকেছি। তো এইগুলো প্রথমে জেরক্স হবে, ইন্টারফেস অনে সব দেখ, সব কিছুর দেখ জেরক্স হয়ে গেল, এখান থেকে আরেকটা কপি জেরক্স হয়ে গেল। তারপরে এটা এমফেজে কি হবে, সব কিছু ডিভাইড হয়ে ভাগাভাগি হবে। দেখ এমফেজে সেগুলো সবই কিন্তু এই যে ভাগাভাগি হচ্ছে হয়ে দুটো সেলের মধ্যে দুটো সেল তৈরি হয়ে গেল, মানে একটা সেল থেকে আলটিমেটলি দুটো সেল হলো। আবার সামনে ইন্টারফেস টু মানে এবার হচ্ছে মিওসিস 2 শুরু হয়েছে। মিওসিস 2 এর ভিতরে প্রথমে ইন্টারফেস 2 পড়বে। ইন্টারফেস 2তেও আবার সবকিছুর প্রথমে কি হবে, এই দুটো সেলেরই আবার জেরক্স হবে, এই সেল থেকে এই সেলেরও সবকিছু জেরক্স হবে। জেরক্স হওয়ার পরে সেগুলো আবার ভাগাভাগি হবে, এইভাবে ভাগাভাগি হওয়ার পরে আলটিমেটলি 4টে সেল তৈরি হয়ে যাবে, তাই তো? তো এটাই আমরা আস্তে আস্তে পড়বো, যদিও এর ভিতরেও কিছু জায়গায় ভুল ছবি এঁকেছি, ইচ্ছা করেই ভুল আঁকা আছে, পরে গিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইবার হলো আমরা আগের দিন পড়েছিলাম যে সেলের ভিতরে ক্রোমোজোম কিভাবে থাকে, মানে ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়। তো আমরা বলেছিলাম যে নর্মাল সেলের ক্ষেত্রে, নর্মাল সেল মানে যে সেলটা ডিভাইড করছে না, তার ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ডিএনএ, মানে একটা ডিএনএ দিয়ে একটা ক্রোমোজোম তৈরি হয়। কিন্তু যে সেলটা ডিভাইড করছে, সেল ডিভিশনে পার্টিসিপেট করে গেছে, সেল ডিভিশনের এস ফেজ পার করে গেছে, তার ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। তো সেটা আজকেও একবার আমি বুঝিয়ে দেব। তো আগে নর্মাল সেলটা খুবই ইজি, নর্মাল সেলের ক্রোমোজোমটা আমি দেখে নিই যে ক্রোমোজোম মেনলি ডিএনএ দিয়ে তৈরি হয়। তো ধর এটা একটা ডিএনএ, তো এই ডিএনএটা তো অনেক লম্বা হয়, ধর মানুষের ক্ষেত্রে 46 ক্রোমোজোম থাকে একটা সেলের ভিতরে, দ্যাট মিনস 46 ডিএনএ থাকে। তো এই 46 ডিএনএ কে যদি একটার পর একটা এরকম করে জোড়া হয়, তার যে লেন্থটা হয় সেটা হয় 2.2 মিটার, অনেকটা লম্বা। তো এত লম্বা একটা স্ট্রাকচার, এটা নর্মালি বেসিক্যালি সেলের ভিতরে ঢুকতে পারে না। তো সেই কারণে এটাকে পেঁচাতে হয়। যখন আমরা বাজার থেকে কোনো সুতো কিনে নিয়ে আসি, সেটা কি খোলা অবস্থায় থাকে, সেটা সবসময় কি দেখবি কিছুর গায়ে পেঁচানো থাকে। তো অ্যাকচুয়ালি ডিএনএটাকেও এরকম এক ধরনের গোল বলের গায়ে ডিএনএটাকে পেঁচাতে হয়। তো এই যে গোল যে বলগুলো, এই বলগুলোকে হিস্টোন বলা হয়। এই হিস্টোনের গায়েই আমাদের ডিএনএটা এরকম ভাবে পেঁচিয়ে যায়, গেলে ডিএনএর লেন্থ কি হয়, কিছুটা ছোট হয়ে যায়। এবং এই যে হিস্টোন প্রোটিনসের সাথে ডিএনএটা পেঁচিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করলো, এটাকে বলা হয় ক্রোমাটিন ফাইবার, ঠিক আছে? একটা ডিএনএ প্লাস অনেকগুলো হিস্টোন প্রোটিন, সেই জন্য লেখা আছে, এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ, সেই জন্য লেখা আছে প্রোটিনস। তো সেখান থেকে তৈরি হলো একটা ক্রোমাটিন ফাইবার। এবং যেটা আমি বারবার মনে করিয়েছিলাম, বারবার করে মনে রাখতে বলেছিলাম, যে নর্মাল সেলের ভিতরে ক্রোমোজোম কিন্তু ক্রোমাটিন ফাইবার হিসাবেই এক্সিস্ট করে। খুব ইম্পর্ট্যান্ট এই কথাটা, যে নর্মাল সেলের ভিতরে ক্রোমোজোম কিন্তু ক্রোমাটিন ফাইবার হিসাবেই এক্সিস্ট করে। এবং তাহলে আমার যদি একটা নর্মাল সেল হয়, নর্মাল সেলের ক্ষেত্রে একটা ক্রোমোজোম, যেটা ক্রোমোজোম সেটাই মানে তো ক্রোমাটিন ফাইবার। আর সেই ক্রোমাটিন ফাইবারটা কি দিয়ে তৈরি হয়েছে, একটা ডিএনএ দিয়ে। আর এই পাশের যে ক্রোমোজোমটা, যেটার সাথে তোরা পরিচিত, এক্স-শেপেড ক্রোমোজোম, এটা সম্পর্কে আমি একটুখানি পরে আসছি। এটাকে মেটাফেজ ক্রোমোজোম বলে কেন, মেটাফেজ ক্রোমোজোম বলে কেন, এটা এরকম দেখতে হয়, সেটা আমি এক্ষুনি আজকে আরেকবার দেখাবো। তো এবার আমরা চলে যাই মিওসিসে। মিওসিসের জন্য আমরা একটা মডেল সেল নেব। বইতে মেনলি বেসিক্যালি যেটা সমস্যা, কোনো এক্সাম্পল বা কোনো একটা নাম্বার কাউন্টিং ছাড়াই বলা হয় যে ক্রোমোজোম নাম্বার সেম থাকছে, ডিএনএ নাম্বার ডবল হয়ে যাচ্ছে, এই সমস্ত লেখা থাকে। তো সেটা তোদের বুঝতে অসুবিধা হয়। তো আমরা একটা মানে এটা একটা মডেল হিসাবে এই সেলটা নিয়েছি। তো দেখ এই যে সেলটা খুব মানে কি বলবো, খুব মানে ডিটেলসে এই ছবিটা আঁকা আছে, যে একটা সেলের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে দেখ 2 জোড়া ক্রোমোজোম আছে। এখানে 1 আর 2 একটা জোড়া, আর 3 আর 4 আর একটা জোড়া, ঠিক আছে? তো 1 আর 2 এর যে জোড়াটা জোড়ায় জোড়ায় থাকলে সেটাকে আমরা কি কন্ডিশন বলি, মানে 2n কন্ডিশন বলি। এবং 4টে ক্রোমোজোম আছে, সেই জন্য এখানে 2n ইকুয়ালস টু 4। এবং এটা একটা হোমোলোগাস পেয়ার, তাই তো? 1 আর 2 হোমোলোগাস পেয়ার, আর 3 আর 4 হোমোলোগাস পেয়ার। এবার এটা একটা নর্মাল সেল। নর্মাল সেলের মধ্যে ক্রোমোজোম কি হিসাবে থাকে, এক্ষুনি বলেছি যে নর্মাল সেলে ক্রোমোজোম ক্রোমাটিন ফাইবার হিসাবে এক্সিস্ট করে। তাহলে এখানে আমার অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ক্রোমাটিন ফাইবার ইকুয়ালস টু অন ডিএনএ। তাহলে এখানে আমার টোটাল কটা ক্রোমোজোম আছে, 4টে ক্রোমোজোম আছে। 4টে ক্রোমোজোম, দ্যাট মিনস 4টে ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু 4টে ডিএনএ। ক্লিয়ার হলো? এবার এই সেলটাকে আমি যদি মিওসিস করি, একটু আগে আমি দেখলাম যে মিওসিসের সময় কি হয়, 2n থেকে কত হয়, n হয়ে যায়, মানে হাফ হয়ে যায়। তাহলে এটা যদি 2n ইকুয়ালস টু 4 হয়, তাহলে নতুন যে সেলটা হবে সেই সেলটা কত হবে, সেটা হবে n ইকুয়ালস টু 2। তো এটাই এখন আমরা প্রমাণ করব, মানে আমরা মিওসিস পড়ার সঙ্গে সঙ্গে এটাও মিলিয়ে নেব। তো ধর এই একটা সেল, যে সেলটা আমি এক্ষুনি দেখালাম যে
2n ইকুয়ালস টু 4 কন্ডিশন, 4টে ক্রোমোজোম ইকুয়াল টু 4টে ক্রোমাটিন ইকুয়াল টু 4টে ডিএনএ। এর থেকে নতুন যে সেলগুলো হবে সেইগুলো সবই কিন্তু n ইকুয়ালস টু 2 সেল তৈরি হবে মিওসিস যখন শেষ হবে। এবং এখানে খেয়াল কর 1 আর 2 তো একটা জোড়া, আর 3 আর 4 আর একটা জোড়া। তো এখানে 1 আর 2 এর থেকে যদি 1 যায় তাহলে 3 আর 4 এর থেকে কত গেল? 4। আবার ধর 1 আর 2 এর থেকে মনে কর 1 যাচ্ছে, আর 3 আর 4 এর থেকে কত যাচ্ছে? 3 যাচ্ছে। তো আবার এখানে মনে কর 1 আর 2 এর থেকে মনে কর 2 গেল, আর 3 আর 4 এর থেকে কত গেল? 4 গেল। আবার মনে কর এখানে 1 আর 2 এর থেকে 2 গেল, আর 3 আর 4 এর থেকে কত গেল? 3 গেল। মানে আলটিমেটলি বিষয়টা হলো এই যে এই যে হোমোলোগাস যে পেয়ারগুলো, প্রত্যেকটা পেয়ার থেকে যে কোনো একটা যাবে। এখানে 1 আর 2 এর থেকে যদি 1 যায় তাহলে এখানে 3 আর 4 এর থেকে 4 যেতে পারে, অথবা এখানে নিচের ছবিতে দেখ 3 যেতে পারে। কিন্তু হোমোলোগাস পেয়ার থেকে দুটো কখনো একসাথে চলে যেতে পারবে না। ঠিক আছে, যে কোনো হোমোলোগাস পেয়ার থেকে সবসময় একটা সিলেক্টেড হবে। ক্লিয়ার? এবং এখানে দেখ 4টে ক্রোমোজোম আছে এই সেলটায়, সেজন্য এই যে যে সেল তৈরি হয়েছে সেখানে দেখ 4 ধরনের সেল তৈরি হচ্ছে। তো এগুলো আমরা আরো পরে বুঝবো যে গ্যামেট তৈরির সময় কেন এত ভেরিয়েশন হয়। তো একটা জিনিস ভাব, এখানে মাত্র দুটো পেয়ার আছে, তার জন্য এরকম 4 ধরনের সেল তৈরি হচ্ছে। এই সেলগুলোই তো গ্যামেট হয়ে যাবে একসময়। তো এবার আমাদের ক্ষেত্রে থাকে 23 পেয়ার, এর ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার 2। তাহলে আমাদের ক্ষেত্রে সেই ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার 23। মানে আমাদের যেহেতু 23টা জোড়া থাকে, তাহলে কি আনইমাজিনেবল মানে মানে টাইপের মানে তোর স্পাম তৈরি হয় বা এগ তৈরি হয়। ঠিক আছে, তো এই জন্যই সেক্সুয়াল রিপ্রোডাকশনে এতটা ভেরিয়েশন আসে। তো এবার আমরা চলে যাব প্রথমে মিওসিস অন। মিওসিস অনের ভিতরে আছে ইন্টারফেজ অন আর এমফেজ অন। তো আগের দিন আমরা মাইটোসিসের ক্ষেত্রে ইন্টারফেজ এমফেজের অনেক কিছু ডিটেলসে পড়েছি, বাট এখানে না একটুখানি ডিটেলসটা কম আছে। অ্যাকচুয়ালি ওই ইভেন্টগুলো, মাইটোসিসের ইভেন্টগুলো এখানেও হয়। যদি কিছু ইভেন্ট যেখানে এক্সেপশন আছে সেগুলো তো অবশ্যই আমরা বলবো, কিন্তু ম্যাক্সিমাম ইভেন্টগুলো এখানে দেখবি স্কিপ করে গেছে। তার মানে যে হচ্ছে না তা না, কিন্তু এটা লিখতে গেলে বইটা বা টপিকটা আরো লম্বা হতো বলে ওরা কিছু কিছু টপিক স্কিপ করে গেছে। তো ইন্টারফেস অনের ভিতরে 3টে সাবফেস থাকবে, জি1, এস বা জি2। জি1 এর মধ্যে কি হবে? কপি অফ সেল অর্গানেলে। কপি অফ সেল অর্গানেলে মানে যে এই যে মাইটোকন্ড্রিয়া, এই ধরনের আরো যে গলজি বডি, রাইবোজোম, লাইসোজোম যা যা আছে এই সমস্ত কিছু কপি অফ সেল অর্গানেল। কিন্তু মোস্ট অফ দ্য সেল অর্গানেলের কপি আমি আগের দিনও বলেছিলাম জি1 ফেজে হয়। কিছু কিছু সেল অর্গানেলে আছে যেগুলো জি1 ফেজে কপি হয় না, যেমন মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ডিএনএ প্রেজেন্ট থাকে এবং ডিএনএ এস ফেজে কপি হয়, ওই জন্য মাইটোকন্ড্রিয়ার কপি শেষ হতে হতে জি2 ফেজ অবধি চলে যায়। এবং এস ফেজে মেনলি কপি অফ ডিএনএ এবং সেন্ট্রোজোম হয়। সেন্ট্রোজোম মানে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা মানে সেন্ট্রোজোম বলি, তাই তো? সেন্ট্রিওলের গায়ে অ্যাস্টার থাকে এবং সেখান থেকে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে আমরা সেন্ট্রোজোম বলি। আর জি2 ফেজে কি হয়? এই পুরো সেল ডিভিশন প্রসেসটাকে স্মুথলি রান করার জন্য, মানে ডিভিশনটাকে ঠিকঠাক করার জন্য কিছু প্রোটিন দরকার হয়। সেই প্রোটিনগুলো সবই হচ্ছে তো জি2 ফেজে সিনথেসিস হয়। জি1 ফেজ এখানে সব আলাদা আলাদা করে তাও আমি একবার লিখে দিয়েছি। জি1 ফেজে মেনলি সেলের গ্রোথ হয়। সেলের গ্রোথ মানে সেলের যে সাইটোপ্লাজমটা আছে, এখানে আশেপাশে ছবি নেই, পরে দেখিয়ে দেবো। ধর এটা একটা সেল, এই সেলটা মনে কর ডিভাইড করবে। প্রথমে সেই সেলটা তার সাইটোপ্লাজমটাকেও কিন্তু বড় করে, তারপরে সেই সাইটোপ্লাজমটাকে ডিভাইড করে নতুন যে দুটো সেল তৈরি হয়, তখন সেই সেলটা এই প্যারেন্ট সেলের সাথে দেখতে মানে সাইজ ইকুয়াল হয়। এই সেলটা যদি ডিভাইড হতো তাহলে তৈরি হওয়া সেলগুলো ছোট ছোট হয়ে যেত। তো সেই জন্য প্রথমে সেলেরকে তার সাইটোপ্লাজমটাকেও কিন্তু প্রথমে গ্রোথ করে নিতে হয়। মেটাবলিক অ্যাক্টিভিটি এটা লেখা এখানে লিখে ফেলেছি, কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি থ্রু আউট দ্য সাইকেল সব জায়গাতেই হবে। এবং মেনলি ডুপ্লিকেশন অফ সেল অর্গানেলে, তার মধ্যে আমি বললাম যে কিছু এক্সেপশন আছে, যেমন মাইটোকন্ড্রিয়া এখানে হয় না। নেক্সট আমাদের সব থেকে ক্রুশাল ফেজ যেটা হলো এস ফেজ, এটাই হচ্ছে সব থেকে ক্রুশাল। এস ফেজের ক্ষেত্রে এখানে রেপ্লিকেশন অফ ডিএনএ হয় 1 নাম্বার, আর সেকেন্ড হচ্ছে ডুপ্লিকেশন অফ সেন্ট্রিওল হয়। ডুপ্লিকেশন অফ সেন্ট্রিওল মানে মনে কর এই যে সেন্ট্রিওল একটা কপি আছে, অ্যাকচুয়ালি একটা সেলের ভিতরে একটাই সেন্ট্রোজোম থাকে, তো সেখান থেকেই আর একটা সেন্ট্রোজোমের কপি হয় এবং ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশনটা আমাদেরকে খুব ডিটেলসে বুঝতে হবে। তো আমরা একটু আগে পড়েছি যে একটা ডিএনএ সেটা কয়েল করে হিস্টোনের গায়ে পেঁচিয়ে সেখান থেকে ক্রোমাটিন ফাইবার তৈরি করে, এবং নর্মাল সেলের ক্ষেত্রে ক্রোমোজোম ক্রোমাটিন ফাইবার হিসাবেই থাকে। এবার যখন এই এস ফেজে আসবো তখন আমরা এস ফেজে জানি ডিএনএ এর কপি হয়। এবার ডিএনএ মানে কি? ডিএনএ মানে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমোজোম। অ্যাকচুয়ালি আমি বলতে পারি ক্রোমোজোমেরও কপি হয়, বা আমি বলতে পারি যে ডিএনএ মানে ক্রোমাটিনেরও কপি হয়, কিন্তু সবসময় দেখবি বইতে লেখা থাকে ডিএনএরই কপি হয়। কেন? কারণ ক্রোমাটিন ফাইবার যেটা নর্মাল সেলের মধ্যে থাকে, এস ফেজে এসে সেই ক্রোমাটিন ফাইবারটা ডিকন্ডেন্স করে, মানে এই প্যাচটা তখন খুলে যায়, খুলে গিয়ে কিসে কনভার্ট হয়ে যায়? ডিএনএ তে কনভার্ট হয়ে যায়, এবং তারপরে এই ডিএনএটারই কিন্তু
কপি হয়। তো সেই কারণেই বইতে দেখবি সবসময় লেখা থাকে যে এস ফেজে ডিএনএর কপি হয়। তো আমি এস ফেজটা এখানে হাইলাইটেড আছে। এস ফেজে তাহলে কি হচ্ছে, এস ফেজে ঢোকার মুহূর্তে এই যে আমার যে 4টে ক্রোমোজোম ছিল, দ্যাট মিনস নরমাল সেলের ক্ষেত্রে 4টে ক্রোমাটিন ইকুয়াল টু 4টে ডিএনএও, তো সেই যে ক্রোমাটিনটা খুলে সেটা কিসে কনভার্ট হয়ে গেল, 4টে ডিএনএতে কনভার্ট হয়ে গেল। এবং এই যে ডিএনএ গুলো, এই ডিএনএ গুলোরই এবার কপি হবে, যেহেতু এস ফেজে ডিএনএ এর কপি হয়। তাহলে এখানে যদি 4টে ডিএনএ থাকে, তাহলে এস ফেজে এই ডিএনএ গুলোর রেপ্লিকেশন, দ্যাট মিনস কপি হয়ে সেখান থেকে 8টা ডিএনএ হবে। তো এখানে খেয়াল করে এই যে 1 নাম্বার যে ক্রোমোজোমটা ছিল, মানে এখন সেটা 1 নাম্বার ডিএনএ, সেখান থেকে 1-এর 2টো কপি হয়েছে, 2 নাম্বার থেকে 2-এর 2টো কপি হয়েছে, 3 থেকে 3-এর 2টো কপি হয়েছে, আর 4 থেকেও 4-এর 2টো কপি হয়েছে। সবকিছু তাহলে কপি হলো, 8টা ডিএনএ হয়ে গেল। এইবার এই মানে এই অবস্থায় কপি হয়ে থাকলো। এরপরে জি2 ফেজে কি হবে, জি2 ফেজে এই যে ডিএনএ গুলো, একটু আগে যে ডিএনএ গুলো এই যে কপি হলো, এই ডিএনএ গুলো কিন্তু আবার পেঁচাতে শুরু করবে। সেই পেঁচানোটা শুরু হয়ে যাবে কোথায়, সেটা শুরু হয়ে যাবে জি2 ফেজে। এবং এই সেল ডিভিশনের পরবর্তীকালে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার ডিভিশনটাকে ঠিকঠাক রান করানোর জন্য কিছু এনজাইমসের দরকার হয়। সেই এনজাইমস গুলো কিন্তু জি2 ফেজে সিনথেসিস হয়ে যাবে। তো ডিএনএ কনডেনশন হয়ে কেমন হবে, একটু আগে যে 8টা ডিএনএ তৈরি হয়েছিল, সেই 8টা ডিএনএ আবার পেঁচিয়ে গিয়ে সেখান থেকে 8টা ক্রোমাটিন তৈরি করবে। মানে এই যে আবার যে ডিএনএ গুলো পেঁচালো, পেঁচিয়ে আবার সেটা কনডেন্স করলো, করে সেখান থেকে কি তৈরি হলো, ক্রোমাটিন তৈরি হলো। এবং এখানে 8টা ক্রোমাটিন মানে অবভিয়াসলি 8টা ডিএনএ। তো এখানে এই অবস্থাতেই আমাদের প্রথম যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের চলে আসবে এম ফেজ, যেটা খুব ড্রামাটিক্যাল ফেজ। এখানে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ডিভিশন হবে এবং তারপরে সাইটোপ্লাজমিক ডিভিশন হবে। তো নিউক্লিয়ার ডিভিশনের ভিতরে এই যে ক্যারিওকাইনেসিসে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টে তোর ফেজ আছে। তো এবার আমরা অন বাই অন আসবো, শুরু করব প্রোফেজ থেকে। প্রোফেজ অন মানে প্রোফেজ অন কেন আমরা লিখছি, তার একটা তার মেন কারণ হচ্ছে যে যেহেতু এটা আমরা মিওসিস অনের ভিতরে আছি, দ্যাট মিনস সেই কারণে এটা প্রোফেজ অন। এবার এই যে প্রোফেজ অন, এই প্রোফেজ অনের প্রথম যে পয়েন্টটা থাকে, একটা মার্কিংও করা আছে যে মার্কড বাই ম্যাক্সিমাম কনডেনশন অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল। এটা এনসিইআরটি বইতে নেই, বাট এটা একটু জানা উচিত যে অ্যাকচুয়ালি আমরা আগে মানে মাইটোসিসের ক্ষেত্রে মেটাফেজে গিয়ে ক্রোমোজোমের ম্যাক্সিমাম কনডেনসেশন হয়ে যায়, মানে সব থেকে বেশি পেঁচিয়ে যায়। কিন্তু মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ অনেই ম্যাক্সিমাম ভাবে ক্রোমোজোমটা একদম কনডেন্স হয়ে যায়, ঠিক আছে। তো সেকেন্ড ইভেন্ট হচ্ছে পোলার মুভমেন্ট অফ সেন্ট্রোজোম, এখনই দেখাবো। আর লাস্ট ইভেন্টটা এখান থেকেই পড়ে নাও, এটা দেখাবো না। সেটা হলো গলজি কমপ্লেক্স, ইআর, নিউক্লিয়াস আর নিউক্লিও এনভেলপ, এইগুলো ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাবে, যেটা আগের দিনও বলা হয়েছিল। তো প্রথম কথা, ক্রোমোজোমের যে কনডেনসেশনটা, এস ফেজে আমার কাছে 8টা ডিএনএ ছিল, সেই 8টা ডিএনএ দিয়ে আমি জি2 ফেজে 8টা ক্রোমাটিন ফাইবার বানিয়েছি, কারেক্ট? 8টা ক্রোমাটিন ফাইবার বানিয়েছি, জি2 ফেজে কনডেন্স হয়েছিল। এবার এই যে ক্রোমাটিন ফাইবারগুলো, এই ক্রোমাটিন ফাইবারগুলো আরো কনডেন্স করা শুরু করবে। যেমন আমি এখানে বলি যে এস ফেজে ছিল 1 আর 1, সেই 1 আর 1টাকে আমি একটু বড় করে দেখিয়েছি। এখান থেকে জি2 ফেজ কয়েলিং করে সেখান থেকে ক্রোমাটিন তৈরি হয়েছে 1 আর 1-এর। এবার এই যে ক্রোমাটিনটা, এই ক্রোমাটিনটা আস্তে আস্তে এইভাবে কিন্তু সুপার কয়েল করবে, আরো শক্ত করে পেঁচাবে, এই মানে আরো টাফ কয়েলিং হবে। এই যে কয়েলিংটা, এইভাবে যে কয়েলিংটা, এটাকে সুপার কয়েলিং বলে। তাহলে এই যে 1 আর 1 যে দুটো ক্রোমাটিন ফাইবার, ওই দুটো ক্রোমাটিন ফাইবার পেঁচিয়ে সেখান থেকে আলটিমেটলি দুটো ক্রোমাটিড তৈরি করবে। এবং এই ক্রোমাটিডটাতে একটা ডিএনএ আছে এবং এই ক্রোমাটিডটাতেও একটা ডিএনএ আছে, কারণ একটা ক্রোমাটিন ফাইবার থেকে কিন্তু একটা ক্রোমাটিড তৈরি হয়েছে। আর একটা ক্রোমাটিন ফাইবারে কটা ডিএনএ থাকে, একটা ডিএনএ থাকে। আর এই যে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড একটার সাথে একটা জুড়ে গিয়ে এই যে স্ট্রাকচারটা তৈরি করলো, এটাও একটা ক্রোমোজোম। তাহলে এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটাতে কটা ডিএনএ আছে, এই ক্রোমোজোমটাতে একটা প্লাস একটা মানে দুটো ডিএনএ আছে। তার মানে এখানে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে ডিভাইডিং সেলের ক্ষেত্রে একটা ক্রোমোজোমে দুটো ডিএনএ থাকে। তো আমি যদি ওভারঅল মানে ইয়েটা একবার সামারাইজ করি, পুরোটা সামারি করা আছে। তোরা যখন তোদের মোবাইল থেকে এই পিডিএফ গুলো অলরেডি তোদের পাঠানো হয়ে গেছে, তোরা যখন দেখবি তখন তোরা একটু এইভাবে হাত দিয়ে জুম করে নিবি, করলে তুই পুরো ডিটেলস এবং আমার এখানে যতটা দেখা যাচ্ছে তার থেকে তোর নোটসে আরো বেটার দেখতে পাবি। তো এখানে 4টে তোর ক্রোমোজোম আছে, তাই তো? এখানে তোর 4টে ক্রোমোজোম মানে 4টে ক্রোমাটিন ফাইবার মানে 4টে ডিএনএ, মানে এস ফেজের আগে ছিল। এস ফেজে সেগুলো খুলে গিয়ে সেখান থেকে 4টে ডিএনএ তৈরি হলো। তারপরে এস ফেজে সেই ডিএনএ এর কপি হয়ে সেখান থেকে 8টা ডিএনএ হলো। 8টা ডিএনএ থেকে জি2 ফেজে সেখান থেকে কি হলো, 8টা ক্রোমাটিন হলো, তাই তো?
এইবার প্রোফেজে এসে কি করলো, সেই যে ক্রোমাটিনগুলো এক আর এক যে দুটো ক্রোমাটিন সেটা পেঁচিয়ে একটা ক্রোমোজোম তৈরি করলো, 2 আর 2 দুটো ক্রোমাটিন কি হলো, সেখান থেকে দুটো ক্রোমাটিড হলো, সেখান থেকে আরেকটা ক্রোমোজোম হলো, একইভাবে 3 আর 3 থেকে একটা ক্রোমোজোম হলো, আর 4 আর 4 থেকে আরেকটা ক্রোমোজোম হলো। তাহলে এই ক্রোমোজোমগুলোতে অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। তাহলে এখানে তোরাই বল যে এখানে টোটাল কটা ক্রোমোজোম আছে। এখানে টোটাল 4টে ক্রোমোজোম আছে, 1 2 3 4। আর প্রথম যে ছবিটা, এই যে যেখান থেকে আমাদের সেল ডিভিশন শুরু হয়েছিল, এখানে কটা ক্রোমোজোম আছে, এখানেও আছে 1টা 2টো 3টে 4টে। তার মানে কি এস ফেজের আগে আর পরে এখানেও 4টে ক্রোমোজোম আছে, এখানেও 4টে ক্রোমোজোম আছে। তার মানে ক্রোমোজোমের নাম্বার দুটো জায়গাতেই কনস্ট্যান্ট আছে। কিন্তু এখানে 4 ক্রোমোজোম ইকুয়াল টু 4 ডিএনএ, তাই তো? আর এখানে 4 ক্রোমোজোম ইকুয়াল টু 8 ডিএনএ। কারণ কারণ সেল ডিভিশনের আগে আমরা জানি অন ক্রোমোজোম ইকুয়াল টু 1 ডিএনএ, এবং এইখানে এসে অন ক্রোমোজোম ইকুয়াল টু আমার 2 ডিএনএ। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, যে এস ফেজের আগে এবং পরে আমার ক্রোমোজোমের যে নাম্বার সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। এখানেও 4টে ক্রোমোজোম, এখানেও 4টে ক্রোমোজোম, কিন্তু ডিএনএ নাম্বার কিন্তু ডবল হয়ে যাচ্ছে। এখানে ছিল 4টে ডিএনএ, এখানে ছিল 8টা ডিএনএ। বইতে এটা কিভাবে লেখা আছে, বইতে দেখবি লেখা আছে 2C ডিএনএ থেকে 4C ডিএনএ হয়। তো আমি যদি 2C ইকুয়াল টু এখানে 4 বসাই, তাহলে একে তুই মানে 2 দিয়ে গুণ করলে আমার কত দাঁড়াবে, 8টা ডিএনএ দাঁড়াবে, তাই তো? মানে আমাকে 2 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে 2C থেকে 4C হওয়া যায়, দ্যাট মিনস হচ্ছে 4টে থেকে 8টা দেওয়া হতো। তো এটা আমি এইভাবে হিসাব করে দেখালাম, যেটা এনসিইআরটি বইতে বা কোনো ভিডিওতে তুই দেখতে পাবি না। এটা আমি নিজে আমার মতো করে যাতে তোরা বুঝতে পারিস, তো সেই কারণে আমি এই জিনিসটাকে এভাবে একটু মডিফাই করে নিয়েছি, যাতে তোদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো আশা করি বোঝা গেছে যে সেল ডিভিশনের আগে ও পরে কেন ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকে এবং কেন ডিএনএ নাম্বার ডবল হয়ে যায়, এবং এটা না বুঝলে তুমি কোনোভাবেই সেল ডিভিশন বুঝতে পারবে না। তো এবার আমরা পরে যে ইভেন্টটা বলেছিলাম, আগের দিনও দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিই, যে এই যে সেন্ট্রোজোম দুটোর কপি হয়েছিল, এই সেন্ট্রোজোম দুটো মানে এই সেলটা যদি একটা পৃথিবীর মতো দেখো, তাহলে এটা তার দুটো পোল আর এটা তার ইকুয়েটার। তো ইকুয়েটার থেকে এই যে সেন্ট্রোজোমগুলোর, এগুলোর পোলার মুভমেন্ট হবে। মানে ধরো একটা সাউথ পোলে চলে গেল, একটা নর্থ পোলে চলে গেল, পোলার মুভমেন্ট হলো। এবং এই যে এর গায়ে লেগে থাকা যে অ্যাস্টারগুলো, এই অ্যাস্টারগুলো, এবার এই অ্যাস্টারের সাথে সাথে সেন্ট্রোজোম তখন অ্যাস্টার থেকে, অ্যাস্টার তো থাকবেই, তার সাথে সাথে সেখান থেকে স্পিন্ডেল ফাইবারও সেখান থেকে অরিজিনেট করা শুরু করবে। এইভাবে এখান থেকে দেখো স্পিন্ডেল ফাইবারও কিন্তু অরিজিনেট করছে। এবং আস্তে আস্তে যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা, সেই নিউক্লিয়ার মেমব্রেনটাকে খেয়াল করো, যেখানে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, মানে গায়েব হতে শুরু করেছে, মানে প্রায় মানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, মানে প্রায় পুরোটাই গায়েব হয়ে গেছে, কিন্তু কিছুটা হলেও আছে। এনসিইআরটি বইতে দুরকম লিখেছে, আমি আগের দিনে বলেছিলাম। একবার লিখছে যে প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আবার মেটাফেজে গিয়ে লিখছে কমপ্লিট ডিসঅ্যাপিয়ার মেটাফেজের শুরুতে হয়। অ্যাকচুয়ালি সেকেন্ডটাই ঠিক, যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন প্রায় গায়েব হয়ে গেছে কিন্তু কিছুটা হলেও লেগে থাকে, কিন্তু মেটাফেজের শুরুতে একেবারে তোমার নিউক্লিয়ার মেমব্রেন কমপ্লিট ডিসইন্টিগ্রেট হয়ে যায়। তো মেটাফেজের ক্ষেত্রে তোমার যেটা আমি বললাম যে কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ, এটাই হচ্ছে তোমার মেন প্রথম ইভেন্ট, যেটা দিয়ে বোঝা যায় যে মেটাফেজ শুরু হয়ে গেছে। এবং সেকেন্ড ইভেন্ট হলো ফরমেশন অফ মেটাফিজিক প্লেট। তো আমরা ওয়ান বাই ওয়ান যদি আসি, দেখো এটা হচ্ছে প্রোফেজের শেষ, মানে নিউক্লিয়ার মেমব্রেনগুলো হালকা ফুলকা লেগেছিল, কিন্তু যখনই মেটাফেজ হলো দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা গায়েব হয়ে গেছে, আর ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার মানে সেলের ভিতরে ছড়িয়ে পড়েছে। তো এবার এই যে এভাবে তো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এখন, তো এখন এই যে স্পিন্ডেল ফাইবার গুলো, এটা বলবে এরকম ভাবে ঘুরে বেড়ানো যাবে না, তখন স্পিন্ডেল ফাইবার গুলো কি করবে, এদেরকে ধরবে। দেখো এখানে স্পিন্ডেল ফাইবার গুলো এদেরকে দেখো ধরছে। এই যে এদের সেন্ট্রোমিয়ার যে পোর্শনটা, সেখানে কাইনেটোকোর বলে একটা স্ট্রাকচার থাকে, যেটা মেটাফিজিক্যালি তৈরি হয়, সেই কাইনেটোকোরে স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ হচ্ছে। হওয়ার পরে এদেরকে অ্যালাইন করে একটা সেলের একেবারে ইকুয়েটারে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই ধরার মধ্যে একটা বিশাল বিশাল বড় পার্থক্য আছে। আমি যে সেলটা নিয়েছিলাম তার ভিতরে 1 আর 2 একটা হোমোলোগাস পেয়ার ছিল, আর 3 আর 4 আর একটা হোমোলোগাস পেয়ার ছিল, তাই তো? এবার এখানে 1-এর থেকে ধরো এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, 2-এর থেকে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, তারপরে 3-এর থেকে এটা, 4-এর থেকে এটা। এবার 1 আর 2 তো হোমোলোগাস ক্রোমোজোম, তাই তো? এইবার ধরার সময় দেখো এই একটা হোমোলোগাস ক্রোমোজোমের ধরো এই পোল থেকে যদি একটাকে ধরা হয়, তাহলে এই পোল থেকে কিন্তু আরেকটাকে ধরা হচ্ছে, মানে হোমোলোগাস পেয়ার সবসময় অপোজিট পোল থেকে একটা একটা করে ধরছে। আবার 3 আর 4-এর মধ্যে 3কে যদি এই পাশে ধরা হচ্ছে, 4কে কিন্তু এই পাশে ধরা হচ্ছে। সাপোজ ধরো 3কে এই পাশে ধরা হচ্ছে না, 3কে ধরো এই পাশ থেকে ধরলো স্পিন্ডেল ফাইবার, তাহলে 4কে আর তখন এই পাশ থেকে ধরবে না, 4কে কোন পাশ থেকে ধরা হবে, এই পাশ থেকে ধরা হবে। এবার তোমরা বুঝতেই পারছো যে এরপরে যখন অ্যানাফেজে টানবে, তখন 1 আর 3 একদিকে চলে যাবে, আর 2 আর 4 কিন্তু তখন আরেক দিকে চলে যাবে।
এবার এই যে স্পিন্ডেল ফাইবারের যে অ্যাটাচমেন্টটা, এটা কিন্তু মাইটোসিস আর মিওসিসের ক্ষেত্রে হিউজ ডিফারেন্স আছে। আগের দিন মাইটোসিস পড়িয়েছিলাম যে স্পিন্ডেল ফাইবার যদি এখানে ধরে তাহলে দেখ 1 নাম্বার যে ক্রোমোজোম তার দুদিকে ধরছে, 2 এরও দেখ দুদিকে ধরছে, তাই তো? 3 এরও দেখ দুদিকে ধরছে, 4 এরও দেখ দুদিকেই ধরছে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে 1 আর 2 এর থেকে 1 কে যদি এইদিকে ধরে তাহলে 2 কে ধরছে এইদিকে। আবার 3 আর 4 দ্যাট মিনস হোমোলোগাস ক্রোমোজোম, 3 কে যদি এদিক থেকে ধরে তাহলে 4 কে ধরছে এইদিকে। তো এরপরে তোরা বুঝতেই পারছিস অ্যানাফেজ যখন আসবে তখন কি হবে, যে এখান থেকে 1 আর 3 যেহেতু এই পাশে ধরা আছে সেজন্য 1 আর 3 এই সাইডে চলে আসবে, অ্যানাফেজে তো টান দেবে, আর 2 আর 4 কিন্তু এই পাশে চলে আসবে। এবং এরপরে যখন টেলোফেজ আসবে, টেলোফেজে টানতে টানতে একেবারে 1 আর 3 কে একদম সেলের এই পোলে নিয়ে আসবে, আর 2 আর 4 কে সেলের আরেকটা অপোজিট পোলে নিয়ে যাবে। কিন্তু এই স্ট্রাকচারগুলো তো হাইলি কনডেন্স আছে। আমরা জানি যে টেলোফেজে কি হয়, ক্রোমাটিডগুলো ডিকনডেন্স হয় আবার ক্রোমাটিন ফাইবারে কনভার্ট হয়ে যায়। তো এই স্ট্রাকচারগুলো মনে করো এখানে আমি দেখাচ্ছি যে এখানে দেখ এটা টেলোফেজের শুরুতে, এখনো দেখ কতটা কনডেন্স আছে, তারপরে টেলোফেজে আস্তে আস্তে এটা ডিকনডেন্স হয়ে এখান থেকে ক্রোমাটিন ফাইবারে সেটা কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে ক্রোমাটিডে মানে ক্রোমাটিড থেকে সেগুলো ক্রোমাটিন ফাইবারে কনভার্ট হলো, মানে লুজ হয়ে গেল স্ট্রাকচারগুলো। এবং আস্তে আস্তে এখানে দেখ নিউক্লিয়ার মেমব্রেনও দেখ আবার অ্যাপিয়ার করে গেছে, এখানে দেখ আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাপিয়ার করে গেল। এবং ফাইনালি এই সেলটা সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিস মানে হবে হচ্ছে সাইটোপ্লাজমটা ডিভাইড হবে, হয়ে এই হচ্ছে তোমার দুটো সেল তৈরি করলো। ওকে, এবং এই যে এক একটা সেলে তুই দেখ এই সেলের মধ্যে ক্রোমোজোম কটা আছে, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তাহলে দুটো ক্রোমোজোম আছে। আর ডিএনএ কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে দুটো ক্রোমোজোম আর ইকুয়াল টু 4টে ডিএনএ হলো। এই নিচের সেলটা তো একই হবে, নিচের সেলটাতেও দুটো ক্রোমোজোম ইকুয়াল টু 4টে ডিএনএ থাকবে। এবার আমি এখানে একবার পুরো সামারিটা দেখিয়েছি, শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখিয়েছি, তোরা চাইলে একবার দেখে নিতে পারিস। যে আমি একবার ধর আরেকবার বলেই দিচ্ছি যে এখানে 4টে ক্রোমোজোম ইকুয়াল টু 4টে ডিএনএ ছিল, সেখান থেকে আমি এস ফেজে গিয়ে 4টে মানে ক্রোমাটিন ফাইবার হিসাবে থাকে সেটার থেকে খুলে 4টে ডিএনএ তৈরি করা হলো, সেখান থেকে এস ফেজে 8টা ডিএনএ হলো, সেই 8টা ডিএনএ থেকে জি2 ফেজে 8টা ক্রোমাটিন ফাইবার হলো, 8টা ক্রোমাটিন ফাইবার থেকে প্রোফেজে গিয়ে তোমার 4টে ক্রোমোজোম তৈরি হয়ে গেল, এবং ক্রোমাটিন ফাইবার কিসে কনভার্ট হয়ে গেল, ক্রোমাটিডে। তারপরে এই যে 1 2 3 4 4টে যে ক্রোমোজোম, এগুলোই আলটিমেটলি টেলোফেজ অব্দি এসে ভাগ হয়ে একটা সেলের মধ্যে চলে গেল 1 আর 3, আর একটার মধ্যে চলে গেল, মানে এক পাশে 1 আর 3 চলে আসলো, এক পাশে 2 আর 4 চলে আসলো। তারপরে এটাই দুটো সেলের মধ্যে ঢুকে গেল, তাই তো? একদিকে গেল 1 আর 3 আর একদিকে গেল 2 আর 4। তাহলে আমি যে, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যে সেলটা দিয়ে শুরু করেছিলাম সেই সেলটাতে কটা ক্রোমোজোম ছিল, 4টে ক্রোমোজোম, 1 2 3 4। নর্মাল সেলের মধ্যে ক্রোমোজোম কি হিসাবে থাকে, ক্রোমাটিন ফাইবার হিসাবে থাকে, তাহলে 4টে ক্রোমোজোম মানে 4টে ক্রোমাটিন ফাইবার। এবং ডিএনএ কটা ছিল, 4টে ক্রোমোজোম, মানে নর্মাল সেলের ক্ষেত্রে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 1 ডিএনএ, তার মানে 4টে ক্রোমোজোম ইকুয়াল টু 4টে ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু 4টে ডিএনএ। এখন মিওসিস অনের পরে যে সেলগুলো তৈরি হয়েছে সেই এক একটা সেলের ভিতরে তোমার ক্রোমোজোম কটা আছে, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, মানে ক্রোমোজোম আছে তোমার দুটো ক্রোমোজোম। এই সেলেও ক্রোমোজোম কটা আছে, দুটো ক্রোমোজোম, একই হবে দুটো ক্রোমোজোম। কিন্তু ডিএনএ কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, দাঁড়া, হুম, এবং এখানেও আছে একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই সেলের ভিতরে 4টে ক্রোমোজোম ছিল, আর এই সেলগুলো, নতুন যে সেলগুলো তৈরি হয়েছে সেখানে ক্রোমোজোম কটা হয়ে গেছে, দুটো ক্রোমোজোম হয়ে গেছে। যদিও এই সেলে 4 ক্রোমোজোম ইকুয়াল টু 4 ডিএনএ, এবং এখানে 2 ক্রোমোজোম ইকুয়াল টু কিন্তু 4 ডিএনএ। তার মানে কি দাঁড়াচ্ছে, যে ডিএনএ এর যে নাম্বারটা সেটা কিন্তু দুটো সেলের মধ্যে কনস্ট্যান্ট আছে বা ইকুয়াল আছে, এবং এই সেলের ক্ষেত্রেও একই হবে। কিন্তু ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে গেছে, এখানে 4 ক্রোমোজোম, এখানে 2 ক্রোমোজোম। কারণটা কি, এটা নর্মাল সেলের ক্রোমোজোম, যেই জন্য এখানে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 1 ডিএনএ, আর এটা যেহেতু ডিভাইডিং সেলের ক্রোমোজোম সেই জন্য এখানে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। ক্লিয়ার? এবং এখানে 1 আর 2 একটা জোড়া ছিল, সেই জোড়ার থেকে 1 গেছে, আর 3 আর 4 একটা জোড়া ছিল তার থেকে 3 গেছে, তার মানে জোড়া ভেঙে গেছে, প্রত্যেকটা জোড়া থেকে একটা করে গেছে। জোড়া ভেঙে গেলে সেটাকে আমরা, একা একা থাকলে সেটাকে আমরা কি কন্ডিশন বলি, এন কন্ডিশন বলি। এবং ক্রোমোজোম যেহেতু দুটো আছে সেই জন্য এটা n ইকুয়ালস টু 2। এটাও একই ব্যাপার, এটাও n ইকুয়ালস টু 2। তাহলে আমি যে সেলটা নিয়ে শুরু করেছিলাম সেই সেলটা ছিল তোমার 2n ইকুয়ালস টু 4, এবং নতুন যে সেলগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে n ইকুয়ালস টু 2। এই জন্য মিওসিস অনকে আমরা কি বলি, রিডাকশনাল ডিভিশন বলি।
আশা করি এইবার ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো যে কেন মিওসিস ওয়ানকে আমরা ইরাকশনাল ডিভিশন বলি। অ্যাকচুয়ালি ক্রোমোজোম নাম্বারটা এখানে 4টে, এখানে সেটা 2টো হয়ে যাচ্ছে, কিন্তু ডিএনএ নাম্বার কিন্তু সেম থাকছে, অবভিয়াসলি থাকবে। এখানে 4টে ডিএনএ, আমরা মিওসিস ওয়ানে স্পেস পার করলে 4টে থেকে 8টা ডিএনএ তৈরি করেছি, তার মধ্যে 4টে ডিএনএ এখানে দিয়েছি আর 4টে ডিএনএ এখানে দিয়েছি। তার মানে প্যারেন্ট সেলে যদি 4টে ডিএনএ থাকে, এই সেলগুলোতেও 4টে করে ডিএনএ থাকবে, কিন্তু ক্রোমোজোম নাম্বার গন্ডগোল হয়ে গেছে। কেন ক্রোমোজোম নাম্বার গন্ডগোল হয়েছে আমি আরেকবার বলছি, যে এখানে অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ডিএনএ, এখানে ক্রোমোজোমের মরফোলজি বা দেখতে একরকম, আর এখানে আরেক রকম দেখতে, অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। এই জন্য আমার 4টে ডিএনএ ছিল, কিন্তু সেখান থেকে ক্রোমোজোম তৈরি হয়েছে কত, 2টো ক্রোমোজোম তৈরি হয়েছে। আর এখানে 4টে ক্রোমোজোম ছিল, মানে সরি 4টে ডিএনএ ছিল, সেখান থেকে কিন্তু আমার 4টে ক্রোমোজোম তৈরি করতে পেরেছি। হলো। তো এইবার আমাদের মিওসিস ওয়ান শেষ হলো। কেন মিওসিস ওয়ানকে ইরেকশনাল ডিভিশন বলে সেটাও তুমি আশা করি বুঝতে পেরেছো। এবার মিওসিস ওয়ানের পরে আমাদের কাছে বসে আছে মিওসিস টু, তাই তো? মিওসিস টুতে একবার ইন্টারফেস হবে, এই যে সেলটা এখন ডিভাইড করে, এখান থেকে সেলটা ডিভাইড করে আমরা এত অবধি পৌঁছে গেছি। এবার এখান থেকে কিন্তু আমরা মিওসিস টু শুরু করব। মিওসিস টুর প্রথমেই আছে ইন্টারফেস টু। তো চলো আমরা ইন্টারফেস টুটা শুরু করব। তো মিওসিস টুতে ঢোকার আগে এই যে ইন্টারফেসটা আছে না, এই যে তোর এই যে ইন্টারফেসটা খুব সিগনিফিকেন্ট একটা ইন্টারফেস। তো এখানে একটা কনসেপ্ট একটু বুঝতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা কি অ্যাচিভ করতে চেয়েছি, মানে আমাদের কি দরকার সেটা একবার আমি আগে আরেকবার বলছি, যে আমার একটা সেলে 2n ইকুয়াল টু 4 ছিল, দ্যাট মিনস 4টে ক্রোমোজোম ইকুয়াল টু 4টে ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু 4টে ডিএনএ। সেখান থেকে আমি এমন সেল তৈরি করতে চাচ্ছি, এটা যদি 2n ইকুয়াল টু 4 হয়, এগুলো n ইকুয়াল টু 2 সেল হবে, দ্যাট মিনস এর মধ্যে দুটো ক্রোমোজোম, তার মধ্যে 2টো ক্রোমোজোম থাকবে ইকুয়াল টু 2টো ক্রোমাটিন ফাইবার থাকবে ইকুয়াল টু 2টো ডিএনএ থাকবে, এরকম সেলই আমি বানাতে চাইছি। এখন আমি কোথায় এসে স্টপ হয়ে আছি সেটা একটুখানি আমি দেখি, যে আমি এই সেলটা নিয়েছিলাম, যে সেলের ভিতরে 4টে ক্রোমোজোম ছিল ইকুয়াল টু 4টে ডিএনএ ছিল, সেখান থেকে নতুন যে সেলগুলো হয়েছে সেখানে আছে 2টো ক্রোমোজোম ইকুয়াল টু 4টে ডিএনএ। আমি এই জায়গাটাতে স্টপ হয়ে বসে আছি, ঠিক আছে? এইবার এটা এখানে লেআউটও করা আছে, যে আমি 4টে ডিএনএ থেকে প্রথমে 8টা ডিএনএ তৈরি করেছি, সেই 8টা ডিএনএটা আমি দুটো সেলের মধ্যে 4টে ডিএনএ করে ভাগ করে দিয়েছি। এইবার এই অবস্থায় আমরা এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছি, এরকম জায়গায় এসে দাঁড়িয়ে আছি। এবার সামনে ইন্টারফেস অপেক্ষা করছি। ইন্টারফেসের ভিতরে তো এস ফেজ আছে, ইন্টারফেস 2 এর ভিতরে এখানে তো এস ফেজ আছে, তাই না? ইন্টারফেস 2 এর ভিতরে এখানে তো তোর এস ফেজ আছে। যখনই এস ফেজে যাব তখনই ডিএনএ এর কপি হবে। ডিএনএ এর কপি হবে, দ্যাট মিনস এখানে যদি 4টে ডিএনএ থাকে, তাহলে 4টে ডিএনএ থাকে, তাহলে সেক্ষেত্রে তোর কটা ডিএনএ তৈরি হবে? সেক্ষেত্রে তোর সেখান থেকে 8টা ডিএনএ, এখানে 4টে থেকে 8টা ডিএনএ হবে, আবার এখানে তোর 4টে থেকে 8টা ডিএনএ হবে। স্পেসের ডিএনএ এর কপি হবে, এবং এই 8টা ডিএনএ দুটো সেলের মধ্যে আবার কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ধরছি যে এই সেলটা, তাহলে সেখান থেকে মনে কর তোর 4টে ডিএনএ পাচ্ছে। এই সেলটা ধরো কি হলো, এই সেলটা মনে কর 4টে ডিএনএ পাবে, এই সেলটাও 4টে ডিএনএ পাবে, আর এই সেলটাও 4টে ডিএনএ পাবে, এই সেলটাও 4টে ডিএনএ পাবে, তাই তো? কারণ আমার 4টে ডিএনএ সরি 4টে ডিএনএ ছিল, 4টে ডিএনএ ছিল, 4টে থেকে আমি স্পেস গেলেই ইন্টারফেস টু এর স্পেসে গেলে 8টা ডিএনএ, এখানেও 8টা ডিএনএ হবে, 8টা ডিএনএ থেকে 4টে হবে। তাহলে রেজাল্টেন্ট যে সেলগুলো তার মধ্যে 4টে করে ডিএনএ কিন্তু যাবে। কিন্তু এরকম গেলে তো আমার তো হিসাব মিলবে না, কারণ আমি চাইছি এমন সেল তৈরি করতে যার ভিতরে 2টো ক্রোমোজোম থাকবে, 2টো ক্রোমাটিন ফাইবার থাকবে ইকুয়াল টু 2টো ডিএনএ থাকবে, 2টো ডিএনএ থাকবে। কিন্তু আমি কি দেখছি, এখানে যদি স্পেসের ডিএনএ এর কপি হয়, তাহলে আলটিমেটলি রেজাল্টেন্ট যে সেলগুলো সেগুলোতে কিন্তু 4টে করে ডিএনএ থাকবে, 2টো আমাকে রাখতে হবে, কিন্তু সেখানে হয়ে যাচ্ছে কটা, 4টে। তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি আছে? এই ক্ষেত্রে একটাই জিনিস করলে হিসাবটা মিলবে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে ভাবতে পারো যে কি করলে মিলবে। এর একটা সহজ সলিউশন আছে। কি সেটা? সেটা হলো, আমি স্পেসে যদি ডিএনএ এর কপি না করাই, এই যে স্পেস মনে করো পার করছে, এখানে যদি আমি ডিএনএ এর কপিটা না করাই, তাহলে কি হবে, 4টে ডিএনএ থেকে মনে করো এখানে 4টেই ডিএনএ থাকলো, এখানেও মনে করো 4টে ডিএনএ থেকে মনে করো 4টেই ডিএনএ থাকলো। তাহলে সেই ডিএনএ গুলো যখন রেজাল্টেন্ট সেলের ভিতরে ভাগ হবে, প্রত্যেকটা সেল 2টো করে ডিএনএ পাবে, এবং আমার প্রত্যেকটা সেলের 2টো করে ডিএনএ দরকার, দ্যাট মিনস আমার হিসাবটা মিলে যাবে। তার মানে সেকেন্ড যে ইন্টারফেসটা মিওসিস 2 এর এই যে ইন্টারফেসটা, এটা তো এই একটা এমফেজ, এই একটা এমফেজের মধ্যে ইন্টারফেসটা, এই জন্য এই ইন্টারফেসটাকে ইন্টারমিওটিক ইন্টারফেস বা ইন্টারকাইনেসিসও বলা হয়। এবং এই ইন্টারকাইনেসিসে তোমার স্পেসের ডিএনএ এর কপি হবে না। এইবার যেটা আরো ইম্পর্টেন্ট, যেটা আমি বলি, যে ইন্টারফেস 2 এ না, এটা এই যে G1 S G2 এরকম আলাদা আলাদা করে কোনো ডিস্টিংক্ট ফেস দেখা যায় না, এটা একটা খুবই শর্ট ফেস, ঠিক আছে? এখানে ওইভাবে আলাদা করে কিছু দেখা যায় না। সেল
টুকটাক যা লাগে সেগুলো সব এখানে একটু মানে এখানে কপি করে, কিন্তু অ্যাকচুয়ালি সেল একটা মানে লং জার্নির জন্য আগে থেকেই প্রিপেয়ার হয়। সে যখন ইন্টারফেস অনেই থাকে তখনই সে বুঝে যায় যে তাকে এরপরে এই এমফেজ অন পার করার পরে তাকে আবার একটা এমফেজ 2 দিয়ে যেতে হবে। তো সেল তার যাবতীয় যা কিছু কপি করার, জেরক্স করার ম্যাক্সিমামটাই ইন্টারফেস অনে করে আসে। ইন্টারফেস 2 তে সে খুব কম সময় লাগায়, টুকটাক যা লাগে সেগুলোকে সে একটুখানি কপি টপি করে, এবং এখানে কিন্তু আলাদা করে G1 S G2 ডিস্টিংটিভ কোনো ফেস পাওয়া যায় না। এবং সবথেকে সিগনিফিক্যান্ট ইভেন্ট হলো যে ইন্টারফেসের এই 2 তে কখনো ডিএনএ এর কপি হয় না। ডিএনএ কপি হলে কিন্তু আমার হিসাবটা মিলবে না। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো দেখো ভিডিওটা তোমাদের অনেকটা লম্বা হচ্ছে, কিন্তু দেখবে এখনই এই মিওসিসটা শেষ হয়ে যাবে, কারণ এরপরে আর বিশেষ বোঝার কিছু নেই। তো দেখো আমি এখানে যে সেলটা আমি নিয়েছি, যে ধরো একটা সেল হচ্ছে 1 আর 3, আর একটা সেলের মধ্যে আমার কত ছিল 2 আর 4। এবার দেখো এখান থেকে আমি সোজা একদম, এটা পুরো মাইটোসিসের মতো। তো এটা হচ্ছে তোমার ইন্টারফেস 2 ছিল, তাই তো? এই ইন্টারফেস 2 তে তোমার এরা এখান থেকে এরা কনডেন্স হতে শুরু করলো। প্রোফেস 2 তে দেখো 1 3 আবার আগের মতো অনেকটা কনডেন্স হয়ে গেল। হ্যাঁ, তারপরে মেটাফেস 2 তে গিয়ে এইবার সোজা দেখো এই যে ইয়েটা, এই যে স্পিন্ডেল ফাইবার, মানে বাকি ইভেন্ট কিন্তু হচ্ছে যে প্রোফেসে সেই সেন্ট্রিওলের মুভমেন্ট, এগুলো আর বইতে লেখা নেই, এগুলো অ্যাজ ইট ইজ মাইটোসিসের মতোই হবে। তো মেটাফেজে গিয়ে কি হচ্ছে, দুদিক থেকে সেই স্পিন্ডেল ফাইবার এদেরকে ধরে বসছে, এবং অ্যানাফেজে গিয়ে টানছে, দেখতে পাচ্ছ অ্যানাফেজে গিয়ে টানছে। টানার পরে এই যে অ্যানাফেজে দেখো দুদিক থেকে টানছে, টানার পরে আলটিমেটলি টেলোফেজে গিয়ে আলটিমেটলি কি হচ্ছে যে একদিকে 1 আর 3 চলে যাচ্ছে, আর এইদিকেও 1 আর 3 চলে আসে। নিচের যে সেলটা আছে সেটা 2 4, ওটা এটা যদি তুমি নিজে চাও দেখো বসে বসে, এটাতে দেখো একদিকে 2 আর 4 এরকম টুকরো আসবে, এরকম টুকরো আসবে। তারপরে এই যে স্ট্রাকচারগুলো, এগুলো তো ক্রোমাটিড ফর্মে আছে। আমরা জানি টেলোফেজের ক্রোমাটিডগুলোর থেকে কিসে কিসে কনভার্ট হয়ে যায়, ক্রোমাটিনে কনভার্ট হয়ে যায়। তো টেলোফেজে এই ক্রোমাটিডগুলো থেকে দেখো আবার খুলে সেগুলোর থেকে কি তৈরি হয়ে যাচ্ছে, 1 আর 3 ক্রোমাটিন তৈরি হয়ে যাচ্ছে। নিচেরটাতে 2 আর 4 এর ক্ষেত্রে একই রকম হবে, এবং ক্রোমাটিনগুলো ফাইনালি তোমার নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে ঢুকে যাবে গেল, এবং তারপরে সাইটোকাইনেসিস হবে। তারপরে রেজাল্টেন্ট যে সেলগুলো, একটার মধ্যে চলে গেল 1 3 আর একটার মধ্যে কত চলে গেল, নিচেরটার ক্ষেত্রে যাবে 2 4 2 4। এইবার দেখো এই যে সেলটা, এখানে দেখো তোমার ক্রোমোজোম নাম্বার কটা, দুটো ক্রোমোজোম আছে, এই যে 1 আর 3, এবং এখানে তোমার ক্রোমাটিন ফাইবার কটা, দুটো ক্রোমাটিন ফাইবার আছে, আর ডিএনএ কটা, এখানে তোমার দুটো ডিএনএ আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেলে একই রকমই হবে, প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে দুটো ক্রোমোজোম ইকুয়াল টু দুটো ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু দুটো ডিএনএ হবে। দরকার হলে তুমি বসে বসে একটু দেখে নাও, আরামসে বুঝতে পারবে। তো আলটিমেটলি এটা পুরো সামারিটা একসাথে করা আছে, যে আমি প্রথমে এই সেলটা নিয়ে শুরু করেছিলাম যে 4 ক্রোমোসোম ইকুয়াল টু 4 ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু 4 ডিএনএ। এখান থেকে মিওসিস অনে যে সেলগুলো তৈরি হয়েছিল সেখানে ছিল 2 ক্রোমোসোম ইকুয়াল টু 4 ডিএনএ। কেন বারবার করে বলে দিয়েছি, এখানে 2 ক্রোমোসোম ইকুয়াল টু 4 ডিএনএ, এবং জোড় ভেঙে গেছিল, তাই তো এখানে 1 আর 2 থেকে 1 গেছিল, 3 আর 4 থেকে 3 গেছিল। এই নিচের দিকে 1 আর 2 এর থেকে 2 গেছিল, 3 আর 4 থেকে 4 গেছিল। জোড় ভেঙে গেছিল বলে এন কন্ডিশন, এবং ক্রোমোজোম দুটো বলে n ইকুয়ালস টু 2, মানে 2n ইকুয়ালস টু 4 থেকে n ইকুয়ালস টু 2। এই জন্য মিওসিস অনকে আমরা বলি রিডাকশনাল ডিভিশন, কিন্তু মিওসিস 2 কে আমরা কি বলি, মিওসিস 2 কে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন। কেন বলি, এখানে কটা ক্রোমোজোম আছে দেখো, এখানে ক্রোমোজোম আছে তোমার দুটো, এবং এই সেলেও ক্রোমোজোম আছে কটা, দুটো। মানে এখান থেকে যখন মিওসিস 2 তে যে সেল তৈরি হয়েছে আর এই সেলটা, দুজনেই ক্রোমোজোম নাম্বার সেম, কিন্তু এখানে অন ক্রোমোজোম ইকুয়াল টু কটা ডিএনএ, দুটো ডিএনএ। আর এখানে অন ক্রোমোজোম ইকুয়াল টু কটা ডিএনএ, এখানে অন ক্রোমোজোম ইকুয়াল টু কিন্তু অন ডিএনএ। ক্লিয়ার? তাহলে আমার দুটো ক্রোমোজোম থেকে আমার এখানে দুটো ক্রোমোজোমই থাকছে, সেই জন্য মিওসিস 2 কে আমরা কি বলি, মিওসিস 2 কে এই জন্য আমরা বলি হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। এবং এখানে যেমন জোড় ভেঙে গেছিল, 1 আর 3 জোড় ভাঙা ছিল, তার মানে n ইকুয়ালস টু 2। এখানেও দেখো 1 আর 3, তাহলে এটা হচ্ছে জোড় ভেঙে গেছে মানে n কন্ডিশন, দুটো ক্রোমোজোম মানে n ইকুয়ালস টু 2। এই জন্য মিওসিস 2 কে আমরা কি বলি, ইকুয়েশনাল ডিভিশন। তো এই জিনিসটা এইভাবে যে প্রুভ করা আছে, এটা তোমাদের জন্য খুবই কাজে লাগবে, কারণ তোমরা যখন এনসিটিউ এর খুব মানে টাফ লাইনও এখন পড়বে, তুমি প্রত্যেকটা লাইনের মানে কিন্তু এখন বুঝতে পারবে। তো তুমি এই ভিডিওটা দেখার পরে তুমি একটুখানি ইয়েটা দেখে নেবে, ওই এনসিআরটি বইটা কিন্তু ভালো করে রিডিং পড়বে, সামারি টামারি যা আছে ছবি টবি সবই দেখবে, পরের দিন এক্সামে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, তো একটা ছোট টপিক বাদ থেকে গেছে, সেটা হচ্ছে মিওসিস অনের যে পোর্শনটা, মিওসিস অনের যে ইন্টারফেস পাওয়ার পরে যে মিওসিস অনের ভিতরে যে এমফেসটা, তার যে প্রোফেজ অনটা, তার মধ্যে এগুলোর সময় জানো সবাই যে 5টা সাবফেস থাকে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাগাটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। খুব সোজা, আমি এক্ষুনি বলে দিচ্ছি যে তোমার
বিফোর এস ফেজে তো তোমার 4টে ক্রোমোজোম করলে 4টে ডিএনএ থাকে, এটা আর একটা মানে একটু দেখতে আলাদা হয়ে গেছে, কারণ এটা আগে একটা স্লাইড বানানো ছিল, আর এই যে নতুন যে স্লাইডগুলো এগুলো আমি পরে বানিয়েছি। বাট একই জিনিস দেখে নাও, যে এখানে দেখো 4টে ডিএনএ, সেখান থেকে 8টা ডিএনএ তৈরি হয়েছিল। এইবার ওই 8টা ডিএনএ থেকে জি2 ফেজে তো 8টা ক্রোমাটিন তৈরি হয়। এবার প্রোফেজের যে 5টা সাব ফেজ, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, লেপ্টোটিন ওই ক্রোমাটিন ফাইবারগুলো একটা ফুলের তোড়ার মতো একটা অ্যাপিয়ারেন্স করে, তো ওটাকে আমরা বোকে স্টেজ বলি, ঠিক আছে? ওই যে স্টেজটা ওটাকে আমরা বোকে স্টেজ বলা হয়, ঠিক আছে? হলো। নেক্সট হচ্ছে লেপ্টোটিনের পরে তোমার যে জাইগোটিনে কি হয়, তোমার এই যে মানে ক্রোমাটিন ফাইবারগুলো পেঁচিয়ে, ওখানে আগে দেখিয়েছি যে ওখান থেকে একদম ক্রোমাটিড তৈরি হয়ে যায়, তাই তো? এবার এই যে ক্রোমাটিডগুলো, ঠিক আছে, এবার এই যে মনে কর 1 আর 2 কি ছিল, হোমোলোগাস ক্রোমোজোম ছিল, তো এবার 1-এর থেকে মনে কর এটা 1-এর স্ট্রাকচারটা তৈরি হলো, আর 2-এর থেকে মনে কর 2-এর স্ট্রাকচারটা তৈরি হলো, মানে হোমোলোগাস যে ক্রোমোজোমগুলো ওগুলো একটার ঘাড়ে আর একটা চেপে যায়। মনে কর এটা 1 নাম্বারটা, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বারটা। তো বুঝতে পারছিস আমি এখানে আঁকতে পারিনি ওইভাবে ভালো করে, তো সেই জন্য এখানে দেখিয়েছি যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটার ঘাড়ে একটা চেপে যায়, এটাকে বাইভ্যালেন্ট বা টেট্রাড ফর্মেশন বলে। অ্যাকচুয়ালি যখন নর্মাল সেলের ক্রোমোজোম হয় সেখানে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 1 ডিএনএ থাকে, এটাকে মোনাড কন্ডিশন বলে, ঠিক আছে? এবার মনে কর যে সেলটা সেল ডিভিশনের সেল, তার ক্ষেত্রে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 2 ক্রোমাটিড ইকুয়াল টু 2 ডিএনএ থাকে। যে ক্রোমোজোমে 2টো ক্রোমাটিড থাকে সেটাকে বলা হয় হচ্ছে ডায়াড। আর এই যে ক্রোমোজোমটা মানে এই যে স্ট্রাকচারটা আছে, এখানে 4টে ক্রোমাটিড আছে, 1-এর একটা 2টো ক্রোমাটিড আর 2-এর 2টো ক্রোমাটিড, সেই জন্য এই যে স্ট্রাকচারটা এটাকে টেট্রাড ফর্মেশন বা বাইভ্যালেন্ট বলে। এবং এই যে একটার ঘাড়ে একটা উঠলো, এটা আঠা এই দুটোকে একটার সাথে একটা অ্যাটাচ করে রাখে, এই যে আঠাটা এটাকে বলা হয় সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স। হলো। এইবার হচ্ছে তারপরের যে স্টেজটা সেটা হচ্ছে প্যাকাইটিনে কি হয়, মনে কর 1-এর যে 2টো ক্রোমাটিড, এটা মনে কর 1-এর 2টো ক্রোমাটিড আর নিচে 2-এর যে 2টো ক্রোমাটিড, তো 1-এর যে 2টো ক্রোমাটিড ওদের নিজেদের মধ্যে রিলেশন তো সিস্টার ক্রোমাটিড, আর 2-এর যে 2টো ক্রোমাটিড ওদের নিজেদের মধ্যে রিলেশন সিস্টার ক্রোমাটিড। বাট 1 নাম্বার ক্রোমোজোমের মানে এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিডের রিলেশন কিন্তু নন সিস্টার ক্রোমাটিড, মানে 1-এর সাথে 2-এর ক্রোমাটিডের যে রিলেশন তাদের হলো নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু 1 আর 2 কিন্তু হোমোলোগাস পেয়ার। তাহলে হোমোলোগাস পেয়ারের নন সিস্টার যে ক্রোমাটিড তাদের মধ্যে দেখ একটা কাজ হচ্ছে, কি হচ্ছে দেখ, পার্ট এক্সচেঞ্জ হচ্ছে। মনে কর এখান থেকে দেখ এই ক্রসিং ওভার হওয়ার পর এগুলো তোরা জানিস যে একটা নীলের একটা পার্ট দেখ লালের সাথে জুড়ে গেল, আর লালের একটা পার্ট সেটা কার সাথে জুড়ে গেল, নীলের সাথে জুড়ে গেল। তো এই যে পার্ট এক্সচেঞ্জ এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার বলা হয়। রিকম্বিনেন্স বলে একটা এনজাইম এই ক্রসিং ওভারের যে প্রসিডিওরটা সেখানে হেল্প করে। এবং এই ব্যাকাইটিনের পরের যে স্টেপটা সেটাকে বলা হয় ডিপ্লোটিনে কি হয়, এই যে ক্রোমোজোম একটার গায়ে আর একটা পুরো একদম সেটে লেগে আছে, ওই মানে আঠাটা খুলে 2টো ক্রোমোজোম পুরো দেখ আলাদা হয়ে যায়, শুধুমাত্র ক্রসিং ওভারের যে পয়েন্টটা সেখানে একটার গায়ে একটা লেগে থাকে। তো এটাকে হচ্ছে তোর কায়াজমাটা ফর্মেশন বলে, ঠিক আছে? এই যে এক্স শেপেড ফর্মেশন তৈরি করে এটাকে কায়াজমাটা ফর্মেশন বলে। এবং ডায়াকাইনেসিস কি হয়, টার্মিনেশন অফ কায়াজমাটা হয়, মানে যেখানে একটু লেগেছিল সেখান থেকে আলাদা হয়ে 2টো ক্রোমোজোম পুরো আলাদা হয়ে যায়। কিন্তু দেখ নীলের একটা পার্টে লালের পার্ট লেগে আছে, এবং লালের একটা পার্টে দেখ নীলের পার্টটা লেগে আছে। তো আশা করি তোরা এটা খুবই সোজা, তোরা এটা মিওসিস অনের ভিতরে এটাই সব থেকে বড় পার্ট হিসাবে লেখা আছে। তো আমি আরো একটা জিনিস বোঝাবো যে ক্রসিং ওভার সম্পর্কে, সেটা হলো যে ক্রসিং ওভারের সময় তো পার্ট এক্সচেঞ্জ হয়। মনে কর এইখানে এই একটা ক্রোমোজোম আছে, এই একটা ক্রোমোজোমের মানে ক্রোমাটিড আছে, এবার এদের মধ্যে যখন পার্ট এক্সচেঞ্জ হবে, আমি সাপোজ দেখাচ্ছি যে মনে কর এই যে পার্টটা এটা মনে কর এখান থেকে খুলে গেল, আর এই পার্টটা খুলে গেল, কি এটা এখানে ঢুকে গেল, পার্ট এক্সচেঞ্জ হচ্ছে। সরি, তার আগে একটা জিনিস দেখাতে হবে। আমরা জানি যে ক্রোমোজোমের মানে তো ডিএনএর পরে জিন থাকে। মনে কর এখানে যে জিনগুলো আছে, বড় হাতের ই, বড় হাতের এফ, বড় হাতের জি, আর এখানে যে জিনগুলো আছে ছোট হাতের ই, ছোট হাতের এফ আর ছোট হাতের জি, ঠিক আছে? এইবার যদি ক্রসিং ওভার হয়, বুঝতে পারছিস, ক্রসিং ওভার হলে তোর কি হবে, এই পাশের জিটা মনে কর এইখানে চলে গেল, আর এই পার্টটা মনে কর এখানে জুড়ে গেল। তার মানে যে তোর সিচুয়েশনটা হয়ে গেল যে এই পাশে ধরো জিটাকে এই পাশে নিয়ে আসি, এরকম হয়ে গেল, যেহেতু পার্ট এক্সচেঞ্জ হয়ে গেছে। তো মনে কর আমি একটা সেল নিয়েছি, যে সেলের ভিতরে একটা ক্রোমোজোমের জোড়া আছে, হ্যাঁ, এবং ক্রোমোজোমের মধ্যে জিন আছে ইএফজি, আর এখানে আছে স্মল ই স্মল জি। এটা কি কন্ডিশন, 2n = 2 কন্ডিশন, তাই তো? এবার যদি গ্যামেটের মধ্যে যায় তাহলে কি যাবে, n = 1 হিসাবে যাবে, মানে এই পাশের যেটা সেটা এই গ্যামেটের মধ্যে চলে যাবে, আর এই পাশের যেটা সেটা
কি হবে সেটা কিন্তু এই গ্যামেটের মধ্যে চলে আসবে, তাই তো? হলো। এবং কি গেল দেখ, বড় হাতের ই, বড় হাতের এফ, বড় হাতের জি। কিন্তু যদি আমি ক্রসিং ওভার করি তাহলে এই সাইডে যাবে বড় হাতের ই, বড় হাতের এফ, আর এটা তো পার্ট এক্সচেঞ্জ হয়ে গেছে, তার মানে ছোট হাতের জি। আর এই পাশে যাবে বড় হাতের ই, সরি ছোট হাতের ই, ছোট হাতের এফ আর বড় হাতের জি। তাহলে এখানে যখন গ্যামেটের মধ্যে যাবে তখন দেখ, এটা এই পাশের গ্যামেটের মধ্যে যাবে আর এটা এই পাশের গ্যামেটের মধ্যে যাবে। তার মানে ক্রসিং ওভার না হলে গ্যামেটের মধ্যে এক রকমের জিনের কম্বিনেশন যাচ্ছে, আর ক্রসিং ওভার হলে গ্যামেটের মধ্যে জিনের আরেকটা কম্বিনেশন যাচ্ছে। তো এরকম আমাদের বডির ভিতরে, এখানে আমি 3টে জিন নিয়ে দেখিয়েছি, এখানে টোটাল 8টা কম্বিনেশন এইভাবে করা যায়। মানে আমি তো একটা মাত্র দেখালাম, এরকম 8 রকমের কম্বিনেশন করা যায়। তো আমাদের বডির ভিতরে 25 থেকে 30,000 জিন থাকে। তাহলে বুঝতে পারছি যে কত হিউজ নাম্বারে ক্রসিং ওভার করে কত হিউজ নাম্বার অফ এরকম কম্বিনেশন তৈরি করা যায়। এবং সেই কম্বিনেশনগুলোই আমাদের অ্যাকচুয়ালি গ্যামেটের মধ্যে যায়। এবং একই সঙ্গে সঙ্গে প্রথমে বলেছিলাম যে 2 জোড়া ক্রোমোজোম থাকার জন্য 4 ধরনের গ্যামেট তৈরি হয়, সেখানে আমাদের হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তো সেই জন্য 23 ধরনের ক্রোমোজোমের কম্বিনেশন হয়। তার সাথে সাথে এই হিউজ নাম্বার অফ ক্রসিং ওভার হওয়ার জন্য নানা ধরনের মানে জিনের কম্বিনেশন। তো আলটিমেটলি প্রত্যেকটা স্পার্মই আর একটা স্পার্ম থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট হয়। এবং যে স্পার্মটা ফিউজ করে একটা এগের সাথে, তার জন্যই কিন্তু আমরা হই। মানে যদি পাশের স্পার্মটা ফিউজ হতো তাহলে আজকে আমি না হয়ে অন্য কেউ হতো, প্রত্যেকের ক্ষেত্রেই এটা। তো এটা একটা খুব সিগনিফিক্যান্ট ইভেন্ট। তো আশা করি তোরা ভিডিওটা একটুখানি ভালো করে দেখিস। অনেকটা লম্বা হয়ে গেল, কিন্তু তোরা দেখলে আশা করি বুঝতে পারবি। কারণ ইউটিউবে এই যে আমি যেমন ক্রোমোজোমের নাম্বার ধরে ধরে করালাম, এইভাবে কিন্তু ইউটিউবে ভিডিওটা তুই কোথাও পাবি না। ঠিক আছে? তো সবাই এটা দেখে তারপরে এনসিইআরটি বইটা ভালো করে পড়বি, নোটসটা ভালো করে দেখে এনসিইআরটি বইটা ভালো করে পড়বি। তো তারপরে পরের দিনকে এক্সাম তো হবেই। টাটা।